তার আর কি বলবো তোকে। তো ঘর তো ভাঙচুর হয়ে যাবে সব, আর তুই বলে বাদাম তো থাকবি না, তুই দিল্লি বসে বাড়িতে থাকবি। গুলি করে দেবো, গুলি করে দেবো, গুলি করে দেবো। ঠিক আছে, অমিত শাহের বাড়িতে আরো থাকবি, মোদিকে ডেকে নিয়ে থাকবি। তার আর কি বলা যাবে, তুই যদি আমার এই হ্যাঁ, কথাগুলো বলিস ভাই। তুই মোদির কাছে আর অমিত শাহের বাড়ি চলে যা, গুজরাট চলে যা। আচ্ছা সরি চাইছি তোর কাছে আমি। আমি কোনো সরি শুনবো না। আজকে আপনাদের সামনে যে তথ্য দেখাবো বা যে অডিও রেকর্ড আপনাদের শোনাবো, এটা নিশ্চিতভাবে আপনারাও কোথাও গিয়ে লজ্জায় মাথা হেঁট করবেন যে কিভাবে রাজ্যের শাসক দল আশ্রিত বিভিন্ন রকমের গুন্ডা বাহিনী এখনো দাপিয়ে চলেছে, সেটা একেবারেই স্পষ্ট। এমনিতেই আপনারা দেখেছেন যে এত শত কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ডায়মন্ড হারবার থেকে শুরু করে কলকাতার বিভিন্ন বুথে যেভাবে ভোট গ্রহণ হয়েছে, সেই ভোট গ্রহণে মানুষের রায় কতটা পড়েছে তা নিয়ে নিশ্চিতভাবে ১০০ বার প্রশ্ন তোলা যায়। তার কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যিনি প্রার্থী, সেই প্রার্থীর বোতামটাই কিন্তু সেলো টেপ দিয়ে আটকে রেখে দেওয়া হয়েছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত যে মার্জিনে জিতেছেন, সেই মার্জিনে জেতা কি এই মুহূর্তে সম্ভব কিনাও অনেকে প্রশ্ন তুলেছেন। তার কারণ রাজ্য সরকারের যখন এত দুর্নীতি চুরি সমস্ত সামনে চলে এসেছে, তারপরেও মানুষের কোনো ক্ষোভ বিক্ষোভ নেই, এটা মানাটা অনেকটাই কঠিন। যেমনটা হয়েছিল অনিল বসুর সময় সিপিএম এর আমলে, তিনিও কিন্তু ওই ৬ লক্ষ ভোটে জিতেছিলেন আর অভিষেক বাবু বোধহয় ৭ লক্ষ ভোটে জিতেছেন। আপনাদের শোনাবো একটি ভয়েস রেকর্ড, আপনারা শুনুন, আপনাদের গা শিউরে উঠবে। আসুন দুটো ভাগে অডিওটা আপনাদের কাছে শোনাবো। প্রথম অডিওটা একটু শুনুন, কিভাবে বাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা বলছে, বাড়ি ভাঙচুর করার কথা বলছে, ছোটবেলার বন্ধু হয়েও কেন বিজেপি করেছে, বিজেপির হয়ে কেন সে প্রচারে গেছে, তার জন্য তার বাড়ি ভাঙচুর হবে বলে পরিষ্কার ফোনে হুমকি দিচ্ছেন। ওই ছেলেটি যে বিজেপি করেছে সে সরি চেয়ে নিচ্ছে, বলছে ভাই আমার ভুল হয়ে গেছে, তুই আমার সঙ্গে এরকম করছিস, অর্থাৎ বন্ধুকে বলছে তুই আমার সাথে এরকম ব্যবহার করছিস, বলছে আমি ওসব ক্ষমা ফমা মানবো না, তোর বাড়ি ভেঙে দেবো, তোর বাড়ি জ্বালিয়ে দেবো, তুই পালা, তুই মোদি, দিলীপ ঘোষ, অমিত শাহদের বাড়িতে গিয়ে থাক। কি বলছেন ভিডিওটা শুনুন আপনারা। হাড় হিম করা সেই সন্ত্রাসের আরো একটা ভাইরাল অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আপনারা শুনুন। তারপরে সেকেন্ড আরো একটি ভিডিও দেখাবো, সেখানে পুরো বাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা পর্যন্ত বলা হয়েছে, শুনুন সেই অডিও। যে ক্ষমতা চলে এলি তো তোরা, ক্ষমতা চলে এসেছিস তো, কোথায় আছিস? এই এদিকে আছি, বল না, বর্ধমানে আছি। যে ক্ষমতা চলে এলি তো তোরা, ক্ষমতা চলে এসেছিস তো? না হ্যাঁ, না ভাই না, হুম, বল রে ভাই, না না না, ক্ষমতায় কি করে এলাম, তোরাই তো এলি। কেন ক্ষমতা তুই চলে আসবি বললি? কোথায় বললাম আমি আসবো? তা লাফিয়ে গেলি দিলীপ দিলীপ ও ঘোষকে তুই নিয়ে। তুই পাপ্পা, তুই আমার আগেকার বন্ধু, তুই প্রথম থেকে জানিস আমি বিজেপি করি, জানিস না? তুই বল, তুই তাহলে নিজে দিলীপ ঘোষ, আমাকে, তুই নিজেকে আমায়, তুই তাহলে নিজে তুই আমায় অমিত সাপোর্ট শাহকে, করেছিলি। তাহলে অমিত শাহকে মোদিকে ডাক, হ্যাঁ, অমিত শাহকে মোদিকে ডাক, বল আপনি এসেছিলেন, আমরা আসুন, আমার বাড়ি ঝামেলা হচ্ছে। তুই যদি এইগুলো বলিস তাহলে আর কে যা, যাবে? তাহলে অমিত শাহকে মোদিকে ডাক, বল আপনি আসুন, আমার বাড়ি ঝামেলা হচ্ছে। এটা যদি তুই বলিস, এটা মেনে নেওয়া যায় বল? তুই তা আমার বন্ধু। আমরা তৃণমূলটা করছি আর তুই চলে গেলি বিজেপিতে। আরে তুই তো জানিস আমি বিজেপি করি, তুই আবার জানিস না আমরা ভাই। বিজেপি করি, তাহলে আমরা কেলানি খাবি। আচ্ছা করবো না এবার থেকে, তুই যদি বলিস তুই এমসি কেলানি কোথাও ঘরটা আমরা ভাঙছিল হবে। তো তুই যদি কাল থেকে বলিস, কাল থেকে আমি তোর না না, সঙ্গে এখন থাকবো। নাটক কোনো বানালে হবে না। হ্যাঁ বুথে গিয়ে বসে বললি, হ্যাঁ, গিয়ে বুথে বসে বললি, তখন তো ভাবলি না যে বন্ধু আছে, বন্ধু মানে পার্টিটা করছি তৃণমূল। তুই তো আমাকে তো মিউনিসিপালিটি ইলেকশনেও বসতে দিয়েছিলি। তখন তো বসতে বললি না যে মানে যে বন্ধু বন্ধু তৃণমূল এ করছে। ভাই, তুই আমায় মিউনিসিপালিটি ইলেকশনে বসতে দিসনি। তুই দিলীপ ঘোষকে ডাক, হুম যে তুই একটি চাপে চর্চা করেছিস। হুম, আমি করেছি। দিলীপ ঘোষকে ডাক, রাত্রি ভরে কেলানি খাবি। তাহলে আর কি বলবো তোকে। তো ঘর তো ভাঙচুর হয়ে যাবে সব, আর তুই বলে বাদাম তো থাকবি না, তুই দিল্লি বসে বাড়িতে থাকবি। গুলি করে দেবো, গুলি করে দেবো, গুলি করে দেবো। ঠিক আছে, অমিত শাহের বাড়িতে আরো থাকবি, মোদিকে ডেকে নিয়ে থাকবি। তাহলে আর কি বলা যাবে, তুই যদি আমার এই হ্যাঁ, কথাগুলো বলিস ভাই। তুই মোদির কাছে আর অমিত শাহের বাড়ি চলে যা, গুজরাট চলে যা। আচ্ছা সরি চাইছি তোর কাছে আমি। আমি কোনো সরি শুনবো না। তোর বাড়ি ভাঙচুর হয়ে যাবে, কাল তোর বাড়ি ভাঙচুর হবে। তুই আমার ফোন রেকর্ড করে রাখ, অনলাইন করে রাখ, শুনি দিবি মিডিয়াতে।
তুই ওরা বৃত্তে করবি। শুনলেন বন্ধুরা, দোষ কি না এক বন্ধু বিজেপি করে সেটা নাকি দোষ, এবং গলায় কতটা কাকতি মিনতি দেখলেন। বিজেপি যিনি করতেন তার বন্ধু হয়ে থ্রেট দিচ্ছেন যে বাড়ি ভাঙচুর করব, জ্বালিয়ে দেব। তখন বন্ধু বলছেন কোথায় আমি আর ক্ষমতায় আসলাম, তোরাই তো ক্ষমতায় আসলি। তখন বলছেন এবার কি হবে, এই যে ক্ষমতায় আসলাম, আমরা যে তৃণমূল কংগ্রেসটা করলাম, তুই যে হঠাৎ করে বিজেপিতে চলে গেলি, কেন বিজেপি করলি, এবার তোর বাড়ি আমরা ভাঙচুর করব। একেবারেই প্রকাশ্যে থ্রেট দিচ্ছে এবং পুরো বাড়িঘর ভাঙচুর করা হবে, জ্বালিয়ে দেওয়া হবে বলে বিভিন্ন রকমের থ্রেট দেওয়া হচ্ছে। বলছে নরেন্দ্র মোদী অমিত শাহের বাড়িতে গিয়ে তুই থাক, তোকে বাড়িতে ঢুকতে দেবো না। আপনারা পুরোটাই শুনলেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। বিরোধী দল করে বলে একটা বন্ধুও কিন্তু নিজের বন্ধুকে এইভাবে হুমকি দিচ্ছে, বাড়িতে না ঢোকার হুমকি দিচ্ছে। পরের পর্বটা আরো মারাত্মক, আপনারা শুনতে পাবেন। সেই পরের যে পর্বটা শোনাবো সেখানে বলা হচ্ছে এই বন্ধু যিনি বিজেপি করেন তার বয়স্ক মা বাবা রয়েছে, তার বউ বাচ্চা রয়েছে, তা সত্ত্বেও হুমকি দেওয়া হচ্ছে যে কাল সন্ধে 6:30টার মধ্যে তোকে বাড়ি খালি করতে হবে, নাহলে বাড়িতে আমি আগুন জ্বালিয়ে দেবো, আর বাড়িতে ভাঙচুর তো করবই। তোরা বলছি যে একেবারেই বাড়ি থেকে বেরিয়ে যা। তখন এই বিজেপির যে ভদ্রলোক তিনি বলছেন যে আমি বেরিয়ে যাচ্ছি, আমার বাবা মাকে অন্তত থাকতে দে, আমার বউকে অন্তত থাকতে দে। বলছে কাউকে থাকতে দেবো না, যদি থাকে তাহলে গোটা ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মেরে দেবো। একেবারে 6:30টার মধ্যে, কাল সন্ধে 6:30 পর্যন্ত তোকে টাইম দিয়ে দিলাম, তুই বেরিয়ে যা, আর যদি না বেরোস তাহলে কিন্তু আগুন লাগিয়ে দেব। কিভাবে ঔদ্ধত্যপূর্ণ কথা বলছেন আপনারা দ্বিতীয় পর্বটা শুনুন। এবং আপনারা, একটা প্রশ্ন আপনাদের সামনে করতে চাই, কেন এত ঔদ্ধত্য বলুন তো? কিসের জোরে এরা এতটা সাহস পায়? এবং প্রথম ভিডিওর পর্বে নিশ্চিতভাবে আপনারা শুনেছেন, বলছেন যে ওই ব্যক্তি যে তৃণমূল করেন সেই ব্যক্তি বলছেন যা তুই রেকর্ড করে যত মিডিয়াকে আছে শুনিয়ে দে, যা পারার করে নে। অর্থাৎ পরিষ্কারভাবে জানেন এই যে আমরা ভাইরাল ভিডিও হিসেবে পেয়েছি, আপনাদের কাছে দেখাচ্ছি, এগুলো এর কোনো প্রভাব পড়বে না। তার কারণ পুলিশ সম্ভবত কোনো পদক্ষেপ নেবে না, এবং সেই কারণেই গোটা রাজ্য জুড়ে যে ভয়ানক পোস্টপোল ভায়োলেন্স আরও একবার শুরু হয়ে গেছে, তাও কেন্দ্রীয় বাহিনী এখনো রয়েছে, সেটা আপনারা কল্পনা করতে পারবেন যে এক বন্ধু আরও এক বন্ধুকে কিভাবে অত্যাচার করব বলে কথা বলছেন। শুনুন, দ্বিতীয় অডিওটা শুনুন। আমি তুই অংশুর আগে জিজ্ঞেস কর বাপি কি পুলিশের আমি গাড়িতে ফিরেছিল। অংশুকে আগুন লাগাবো বাড়িতে। আমি কাল ঢুকছি আমি। ঠিক আছে, আমি কিন্তু পুলিশের গাড়িতে তুই ফিরেছি ভাই। কালকে বাড়ি ছেড়ে বাড়ি তুই গেছিস, তো বাড়ি বউ বাচ্চা নিয়ে পালিয়ে যা। তোকে আমি ভালো কথা বললাম, বউ বাচ্চা নিয়ে চলে যা। আমি আছে। ওয়ার্ডে মানে থাকতে দেবো না, ঠিক আছে, নাহলে ঘরে আগুন লাগিয়ে দেবো আমি। ঠিক তুই আছে, ঠিক তুই কে বলে দেখা দিলীপ ঘোষকে। আছে। আমার বউ বাচ্চা তো থাকতে পারে, আমি বেরিয়ে যাচ্ছি। না, আমি ঘরে আগুন লাগিয়ে দেবো, ওই ঘর তালা মারবো কালকে। আরে, আমার বউ বাচ্চা তো থাকতে পারে আমি রে। কাউকে থাকতে দেবো না আমতলায়, আমার ওয়ার্ডে। আচ্ছা, ঠিক আছে, অ্যাটাক হয়ে যাবে, কাল বড় ঢুকবে, লোকজন মেয়ে ছেলে ঢুকবে, মার খাবে। আমি এটা চাইছি না, তোকে আমি বলে পাঠালাম। ঠিক আছে, ঠিক আছে, চল। কাল বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাবি। ঠিক আছে, ঠিক তোকে আছে, এইটুকু সময় দিলাম আমি। ঠিক আছে, ঠিক আছে। 6টার অ্যাটাক হয়ে যাবে। কটার মধ্যে বেরোতে হবে বলো আমাকে, আমার আমাকে টাইমটা একটা দিবি। কাল সন্ধ্যে 6টা পর্যন্ত টাইম দিলাম। ঠিক আছে, আমি সন্ধ্যে তুই 6টার বাড়ি মধ্যে বউ বাচ্চা নিয়ে বাবা মাকে নিয়ে চলে যাবি ঘর ছেড়ে। বাবা মাকেও নিয়ে চলে যাবো। হ্যাঁ, ঘর অ্যাটাক করে আগুন লাগিয়ে দেবে নাহলে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি শুনবো না, বাবা মাকে তো থাকতে দে রে ভাই, ওই বয়স্ক। কাউকে থাকতে হবে না, বাবা মাকে থাকতে হবে না। হুম, ঘরে তালা মারবি, আর কাল দখল নেব ঘর। ঠিক আছে। তুই আমাকে চিনিস, আমি তোমার ছেলে। জানি, জানি। মাথা খারাপ করবি না আমার। ঠিক আছে, বউ বাচ্চা সব ঘর, বউ বাবা মা সঙ্গে ঘর থেকে চলে যাবি। ঠিক আছে, যদি ঠিক আছে। বিজেপি আসিস সেদিন আসবি। আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। আমি কাল কি বলে দিচ্ছি বাড়িতে। হ্যাঁ, কালকে বাড়িতে সকাল। বলে দে। আর কেউ কেউ দিলীপ ঘোষকে বল যে তুমি সবার ঘরটা ভাড়া দাও। ঠিক আছে। শুনলেন বন্ধুরা, কি মারাত্মক বুঝতে পারছেন? এক বন্ধু আরও এক বন্ধুকে এইভাবে শাসাচ্ছে। তার বাবা মা রয়েছে, বৃদ্ধ বাবা মা, বাড়িতে বউ বাচ্চা রয়েছে, একেবারে টাইম বেঁধে দিচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যান। একবার একবার শুধু কল্পনা করবেন যে এই ঘটনা যদি আপনাদের বা আমার কারুর সাথে ঘটতো, যে একেবারে একদিনের নোটিশে বলছে বাড়ি ছেড়ে চলে যায়, তার কারণ বাড়ি আমরা ভাঙচুর করবই। ভাবুন, এবং বলছে যে যা পারিস তুই করে নে, বাড়ি আমরা ভাঙচুর করবই। কতটা সাহস! এবং পুলিশ প্রশাসনের ইনঅ্যাকশন না থাকলে এমনটা সাহস পায় না। ভাবুন, যোগী রাজ্যে এটা সম্ভব হবে? কোনো বিজেপি কার্যকর্তা
জেতার পর অন্য কোনো কার্যকর্তাকে এরকম বলতে পারবে? তারপরে যোগী আদিত্যনাথের প্রশাসন ওই বিজেপি কর্মকর্তাদের ছেড়ে দেবে? বিভিন্ন ক্ষেত্রে দেখেছি বিজেপির লোক হলেও, বিজেপির সমর্থক হলেও যদি মেয়েদের ওপর কেউ অত্যাচার করে বা যদি কোনো রকমের খুন খারাপির ওপর কেস করে, তাহলে যোগীর বুলডোজার কিভাবে কাজ করে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। অথচ এই রাজ্যে দেখুন, বিজেপি করার অপরাধে কিভাবে জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে বলে একেবারে মারাত্মক ধরনের কথা বলছেন। কি সাহস পাচ্ছেন বলছেন মিডিয়াকে পারলে দেখিয়ে দাও। তাহলে তারা কোথাও জানেন তাদের খুঁটি বাঁধা রয়েছে, তাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। কতটা ক্ষমতা ভাবুন। আর পশ্চিমবঙ্গে কি করে ভাবুন আপনারা বিজেপি তাদের সংগঠন বাড়াবে? এই যে অনেকে বলেন না বিজেপির রাজ্যে সংগঠন নেই, সংগঠন নেই, এই সংগঠন একদিনে ফিরে যাবে যদি পুলিশ প্রশাসন নিরপেক্ষ আচরণ করে। বিজেপির সংগঠন বাড়াতে হয়তো দেখবেন 1 মাস সময় লাগবে, তৃণমূলের থেকেও বেশি সংগঠন বিজেপি করতে পারবে। কিন্তু এইগুলোই তো কারণ যেখানে বিজেপিটা মানুষ করবে কেন বলুন তো? এই হুমকির জন্য? এই হুমকি পাওয়ার জন্য মানুষ বিজেপিকে করতে যাবে? তারা তো বলবে না আমি তৃণমূল কংগ্রেসই করব, অন্তত আমার নিজের বাড়িতে থাকার অন্তত পারমিশন আমাদের এই রাজ্যের শাসক দল দেবে। এবং আপনাদের দেখাতে চাইবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও গত দিনে ডায়মন্ড হারবারে গিয়েছিলেন। ডায়মন্ড হারবারে যারা পোস্ট পোল ভায়োলেন্সের দ্বারা আক্রান্ত হয়েছেন তাদের পরিবারদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, ন্যূনতম যা যা প্রয়োজন জীবন ধারণের জন্য সেটুকু দেওয়ার চেষ্টা করেছেন। সকলেই ভয়ে ভীত রয়েছেন এবং বিরোধী দলনেতাও বলছেন যে কি করে লোকে বিরোধী দল করবে, কিভাবে লোকে বিজেপি, কিভাবে বিজেপির সমর্থকরা তারা রাজনীতি করবে পশ্চিমবাংলায়। এবং এটাই তো প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে, যেন একেবারেই কেউ বিরোধিতা করতে না পারে, যেন কোনোভাবেই সংগঠন গড়ে উঠতে না পারে। এবং মাথায় রাখতে হবে এখনো পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যদিও রাজ্য পুলিশের আন্ডারেই রয়েছে, রাজ্য পুলিশ প্রশাসনের আন্ডারেই, তাই তারা বিশেষ কোনো নিজে থেকে পদক্ষেপ করতে পারবেন না। আর ভাবুন এই কেন্দ্রীয় বাহিনী চলে গেলে তখন কি পরিস্থিতি হবে। বিরোধী দলনেতার একটি লম্বা বক্তব্য আছে, এই বক্তব্যটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। তিনি বলছেন কলকাতায় বসে কিভাবে সন্ত্রাস হচ্ছে আপনারা কেউ টের পাচ্ছেন না, তার কারণ সম্ভবত মিডিয়া, প্রথম সারির মিডিয়া এই খবরগুলো আপনাদের সামনে দেখাবে না। শুনুন বিরোধী দলনেতার বক্তব্য। আপনারা কলকাতায় বসে আঁচ পাচ্ছেন না, একটা ভয়াবহ অত্যাচার। রেশন বন্ধ, জল বন্ধ, ইলেকট্রিক বন্ধ, দোকানে তালা লাগানো। আমি নিজেই তো 1,500-2,000 কমপ্লেন পেয়ে গেলাম। জয়নগর, ফুলতলি, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, ভাঙড়, আপনার যাদবপুর, সোনারপুর, বারুইপুর, এদিকে ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, এদিকে কলকাতার বেলেঘাটা, এই সব মিলিয়ে, তারপরে উত্তর 24 পরগনার আপনার সন্দেশখালী থেকে, মিনাখা থেকে, হাড়োয়া থেকে, বারাসাতের শাসন থেকে, ওদিকে হুগলির তারকেশ্বর থেকে, গোঘাট থেকে, সব মিলিয়ে আমি নিজে, কোচবিহার তো আছেই অনেক দূরে, প্রায় 1,000-1,500 কমপ্লেন তো আমি নিজেই সারাদিন আজকে জোগাড় করলাম, উইটনেস একদম। এবং অত্যন্ত নিষ্ঠুর ভাবে, নির্মম ভাবে এবারে অত্যাচারটা করা হচ্ছে পরিকল্পিত ভাবে, যাতে বুথ স্তরে ভবিষ্যতে কোনো বিরোধী দল না থাকতে পারে। কারণ এখানে যে পশ্চিমবাংলায় বিরোধী দলগুলো রয়েছে তার মধ্যে সিপিএম তো অনেকদিন ধরেই শূন্য হয়েছিল, এবারেও তৃণমূলকে ভোট কেটে 12টা সিট দিয়েছে হয়তো, কিন্তু সিপিএম নিজে শূন্য হয়ে গেছে। আর কংগ্রেসের তো অস্তিত্ব ছিলই না, যেটুকু বাঁচিয়ে রেখেছিলেন অধীর চৌধুরী মহোদয়, তিনি হেরে যাওয়ার পরে কংগ্রেস নামক বস্তুটা উবে গেছে। আর দিল্লির কংগ্রেস নেতারা তো ইন্দির নামে পিসি ভাইপোর কাছে স্যারেন্ডারও করে দিয়েছে। তাই এখানে মূল বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, ভোটেও প্রমাণ হয়েছে। এবং সেই কারণে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে বেছে বেছে আজকে এই আক্রমণের মুখে পড়তে হয়েছে। এবং কেন্দ্রীয় বাহিনী যেহেতু আপনার রাজ্য পুলিশের নিয়ন্ত্রণে, তাদের কাছ থেকে সেইভাবে কোনো সহযোগিতা তারা করতে চাইলেও করতে পারছে না ডিউ টু স্টেট পুলিশ। মমতা ব্যানার্জি তার অত্যাচার আরো বাড়াবেন বলে আজকে সব স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনীকে বের করে দেওয়ার অর্ডার করেছেন। ইতিমধ্যে বেশ কিছু স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনীকে বের করে দেওয়া হয়েছে। তাদেরকে হয়তো গাছের তলায় বা রাস্তায় থাকতে হবে, কারণ তারা উভয় সংকটে। ইলেকশন কমিশনের নির্দেশে 19 তারিখ অবধি থাকতে হবে। অন্যদিকে তাদের থাকা, বাথরুম, স্নানের ব্যবস্থার জন্য ন্যূনতম যে লাইভলিহুড, সেটা কেড়ে নিয়েছেন মমতা ব্যানার্জি আজ নবান্নতে প্রথম দিন গিয়ে। এইরকম একটা পরিস্থিতিতে আমরা বাধ্য হয়ে জনস্বার্থের মামলা করেছি এবং মহামান্য প্রধান বিচারপতি
তিনি লিভ গ্র্যান্ট করে বুধবার শুনবেন বলেছেন। সমূহ তথ্য তার কাছে তুলে দেওয়ার ব্যবস্থা করছি বুধবারের হিয়ারিং এ। আর এদের পাশে থাকার জন্য ব্যবস্থা হয়েছে। আর বিরোধী দলনেতা হিসেবে আমি এদের দুঃখের কথাটা অন্তত শোনার চেষ্টা করলাম আজকে পুরো সারাটা দিন কাজে লাগিয়ে। আর এদের লাইভলিহুডের জন্য মানে অন্তত ব্রাশ পেস্ট, একটু মুড়ি চানাচুর, একটু মানে ঘুমানোর জন্য একটা শতরঞ্চ, মিনিমাম একটু বেঁচে থাকার জন্য যে ন্যূনতম যা দরকার সেগুলো করা। এ তো কুলতলির একজন কানতে কানতে বললেন যে ছেলে বুথ সভাপতি, ছেলেকে মেরেছে, নাতি বাঁচাতে গেছিল হাত ফ্র্যাকচার কলকাতায়, আমি চলে এসেছি 14 বছরের মেয়েকে রেখে। আমরা পেটিএম এর নাম্বার জোগাড় করে, মোদিজির দয়ায় পেটিএম চালু হয়েছে, সামান্য কিছু পাঠানোর ব্যবস্থা করছি যাতে কালকে, আজকে কি খাবে রাতে জানি না, কালকে যাতে দুটো ডাল ভাত খেতে পারে মেয়েটা, তার জন্য আমরা ব্যবস্থা করছি। অবর্ণনীয়, এই জিনিস ভাবা যায় না। আর ভোট দিতে পারেনি তো অসংখ্য লোক, লক্ষ লক্ষ লোক ভোট দিতে পারেনি, লক্ষ লক্ষ লোক। বুথ সুরক্ষিত ছিল, গ্রাম অরক্ষিত ছিল। বুথ সুরক্ষিত ছিল, গ্রামে হানাদাররা ছিল। শুনলেন বন্ধুরা, এই অডিওগুলো আপনাদের শোনালাম। তবে নিশ্চিতভাবে যে কোনো অডিও বা ভিডিওর সত্যতা তো আমরা যাচাই করতে পারবো না, এবং সেইভাবেই আপনারা শুনবেন, এটা ভাইরাল ভিডিও হিসাবেই আপনারা শুনবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ধরনের ঘটনা সত্যি হলে তাহলে পুলিশ প্রশাসন কি কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে, কোনো কি পদক্ষেপ নেবে? আমার তো মনে হয় পুলিশ প্রশাসন পদক্ষেপ নেবে না। তার কারণ তৃণমূল কংগ্রেসের সংগঠনকে মজবুত করতে হবে আর বিরোধীদের সংগঠনকে দুর্বল করতে হবে। এই লক্ষ্যে যারা কাজ করবে, আমার মনে হয় না পুলিশ খুব একটা তাদের বিব্রত করবে। সে যতই হিংসাত্মক কথা বলুক না কেন, যতই থ্রেট দিক না কেন, পুলিশ সম্ভবত কিছু করবে বলে আমার ব্যক্তিগতভাবে তো মনে হচ্ছে না। আপনাদের কি মনে হচ্ছে? পশ্চিমবঙ্গে বিরোধী দলের সংগঠন কি করে মজবুত হবে আপনারাই বলুন। কে বলুন তো সাহস করে এই পার্টিটা করতে চাইবে? কি করে রাজ্য পুলিশ প্রশাসন যদি এইভাবে পদক্ষেপ নেয়, কিভাবে পশ্চিমবঙ্গে একটা বিরোধী দল স্পেস পাবে? তাই আমি অন্তত আগামী নির্বাচনগুলিতেও খুব একটা আশা দেখছি না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বললেন যে বুথ সংরক্ষিত ছিল, অনেক ক্ষেত্রেই হয়তো বুথেও তবু প্রচুর কারচুপির ভিডিও আমরা নিজেরাই পেয়েছি, বুথেও কারচুপি হয়েছে, কিন্তু তবুও অনেক জায়গায় ধরুন বুথ সংরক্ষিত ছিল, অন্তত 80-90% বুথ সংরক্ষিত ছিল, কিন্তু গ্রামগুলো তো অসংরক্ষিত ছিল। গ্রামের মানুষ যারা বিরোধিতা করেন বলে তৃণমূল কংগ্রেসরা জানেন, তাদেরকে তো আর ঢুকতে দেওয়া হয়নি ভোটের সময়। সন্ত্রাসের বিভিন্ন দিক রয়েছে। তাই যারা মনে করছেন যে বিজেপির সংগঠন দুর্বল, বিজেপি ওই 18টা থেকে একেবারে নেবে 12টা হয়ে গেল, আসলে 18টা যখন হয়েছিল না 2019-এ, তখন তৃণমূল কংগ্রেসও সম্ভবত এক্সপেক্ট করতে পারেনি যে বিজেপি এতটা ভালো ফল করবে। সেই জন্য সম্ভবত তারাও অতটা দাঁত নোখ বের করে একেবারে বিরোধীদের পরাস্ত করার চেষ্টা করেননি। কিন্তু এবারটা তো তারা বুঝেই গিয়েছিলেন, বিশেষ করে এক্সিট পোল আসার পর তাদের ভরাডুবির একটা আশঙ্কা ছিল। সেই কারণেই সর্বাত্মকভাবে চেষ্টা করে মাত্র তাতেও 12টা সিট কিন্তু বিজেপি পেয়েছে। আপনাদের মনে রাখতে হবে যে এটাও এত সন্ত্রাসের পর, এইভাবে সন্ত্রাসের ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি, এত ভয়ে ভীত হওয়ার পরও কিন্তু 12টা সিট বিজেপি পেয়েছে, এটা কম কিছু নয়। তবে আমি বিশ্বাস করি যদি নিরপেক্ষভাবে ভোট করা সম্ভব হতো, জানি না লোকসভা নির্বাচন যদি নিরপেক্ষভাবে না হয় তাহলে আর কোন নির্বাচন নিরপেক্ষভাবে হবে বলুন না। তবে একটা উপায়ে কিন্তু পশ্চিমবঙ্গে একেবারেই ভোট গ্রহণ যদি হয়, তাহলে মানুষ শান্তিতে ভোট দিতে পারবেন এবং সেখানে কিন্তু মানুষের আসল রায় ভোট বাক্সে বা ইভিএমে বন্দী হতে পারে। সেই পদক্ষেপটার কথা কিন্তু আমি বলতে পারবো না। আপনারা কি জানেন যে কোন একটা পদক্ষেপ, একটাই উপায় আছে, সেই উপায়টা নিয়ে যদি কোনো পদক্ষেপ করা হয় তাহলে কিন্তু মানুষ নিরপেক্ষভাবে ভোট গ্রহণ করতে পারবেন। বিধানসভা নির্বাচনের আগে তেমন যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, তেমন যদি কোনো ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু মানুষ যাদের পছন্দ তাদের গিয়ে কিন্তু ভোট দিতে পারবে। কিন্তু সেই ব্যবস্থাটা কে করবে আর কবে করবে, এটাই কিন্তু প্রশ্ন। এবং সেই ব্যবস্থা ছাড়া পশ্চিমবঙ্গে আগামী দিনে আপনি লিখে রাখুন, যত নির্বাচন হোক না কেন, কোনোভাবেই কোনো বিরোধী দল কোনো স্পেস পাবে না। তার কিছু চিত্র আপনাদের আমি দেখিয়েছি, বিভিন্ন ইউটিউবাররা দেখাচ্ছে। কি বলবেন এই সমস্ত অডিও শুনে? আপনাদের বক্তব্য নিশ্চিতভাবে লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।